আমার কখনোই মনে হয়নি ও মারা যাবে। আমি আল্লাহর কাছে সবসময় এইভাবে দোয়া করতাম যে আল্লাহ ওর মৃত্যু সংবাদ আমাকে দিও না, তার 2 সেকেন্ড আগে হলেও আমাকে দুনিয়ার থেকে নিয়ে যেও। আর আমার মনে হতো কি আল্লাহর সাথে আমার সর্বক্ষণ একটা নেগোসিয়েশন চলতো। একটা মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে, আমি তার জন্য একটু চেষ্টা করলাম যে যদি বাঁচানো যায়, এখনও যেহেতু বেঁচে আছে। আমার কখনোই মনে হয়নি ও মারা যাবে। আমার সবসময় একটা বিশ্বাস ছিল ও বেঁচে আমার কাছে ফিরে আসবে। কারণ আমার অন্তর থেকেই মনে হতো যে ও মারা গেলে আমি টের পাবো, আমার ভিতর থেকেই এটা আসতো। আর আমি আল্লাহর কাছে সবসময় এইভাবে দোয়া করতাম যে আল্লাহ ওর মৃত্যু সংবাদ আমাকে দিও না, তার 2 সেকেন্ড আগে হলেও আমাকে দুনিয়ার থেকে নিয়ে যেও। এই জন্য আমি ভাবতাম কি আমি যখন বেঁচে আছি ও বেঁচে ফিরবে, আমার ভিতরে থেকে এই বিশ্বাসটা আসতো। এটা অনেকে মনে করতো আমার পাগলামি কিংবা হয়তোবা আমি মানে হয়ে গেছি, কিন্তু আসলে এটা আমার মনের থেকে একটা বিশ্বাস আসতো। আর আমার মনে হতো কি আল্লাহর সাথে আমার সর্বক্ষণ একটা নেগোসিয়েশন চলতো, যেটা মানে আমি আপনাদেরকে বোঝাই বলতে পারবো না। এটা আমার নিজের আত্মবিশ্বাস থেকে আমি যা কিছু করছি, আমার মনে হয়েছে ও বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে। আর আমি আমার আমার বেঁচে থাকা পর্যন্ত আমি সর্বোচ্চ চেষ্টাটা করে যাব। আমাকে এইভাবে ঘরে বসে থাকলে হবে না। তখনই আর কি আমার ভিতরে ওই স্পিডটা চলে আসলো। আমি তখন মানে আমার আত্মীয় স্বজনকে বললাম আমাকে বেরোতে হবে, বাসা থেকে বেরোতে হবে, আমাকে কিছু করতে হবে নুর ইসলামের জন্য, কিন্তু আমাকে সাহায্য করবে। আমার বাচ্চাটাও ছোটো ছিল তখন। ওই সময় আর কি আমার আত্মীয় স্বজনরাই থেকে আমাকে ব্যবস্থা মানে আমাকে ঢাকায় নিয়ে গেল, আমাকে সচিবালয়ে যাওয়ার পারমিশন পাসটাসের ব্যবস্থা ওরা থেকেই করে দিয়েছিল। তারপরে মন্ত্রণালয় যে যাবো যে আমি গেছি, পররাষ্ট্র অধিদপ্তর থেকে চলে গেছে। তখন ইফতেখার আহমেদ চৌধুরী, উনি 10 দিনের জন্য অন্য একটা দেশে চলে গেছে। তখন আমার তো ঢাকায় আসলে ওইভাবে থাকার জায়গা নাই। আমি কি করব, 10 দিন ঢাকার পরে ওনার জন্য অপেক্ষা করতে হবে। তারপর আমার বড় ভাই তার বন্ধুর বাসায় নিয়ে আমাকে উঠালো। ওখান থেকে আমরা 10 দিন অপেক্ষা করলাম। এর ভিতরে তো অফিসে গেছিলাম, সেখান থেকে আমি তেমন কোনো হেল্প পাইনি। 10 দিনের দিন যেদিন আর কি উনি ফিরে আসলো, আগের দিন ধরেন রাত্রে ফিরে আসছে, পরের দিন সকালে আমি দেখা করব, তখন আর কি উনি আমাকে, আমি যখন ঢুকছি আমার সাথে অনেক সাংবাদিক ঢুকে গেছে। তখন বলছে কি আপনি এত সাংবাদিক নিয়ে আসছেন কেন? বলছি আমি নিয়ে আসিনি, উপদেষ্টার যে সচিব বদিউজ্জামান ভাই, উনি আমার সত্যি আমার ভাইয়ের মতো কাজ করছে। উনি আমাকে বলতো আপনি আমাকে ভাই বলেই ডাকেন, আমি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। উনি আমাকে বললো কি এই হাল ছাড়া যাবে না, যেভাবে হোক এই সুযোগটা আপনাকে কাজে লাগাইতে হবে। আমি মানে সাংবাদিকদের মূলত উনি হয়তো বা ব্যবস্থা করে ঢুকাই দিছে। উনি একটু ইতস্তবোধ করছিল পররাষ্ট্র উপদেষ্টা, মানে এত সাংবাদিক কেন। তখন আর কি উনি বললো কি আমার সাথে আমি মানে ব্র্যাকের যে প্রধান ওনার আর কি কথা হয়ে গেছে, আমি সব শুনছি নুর ইসলাম সম্পর্কে বলে আর কি উনি উঠে চলে যাচ্ছে। তখন দেখলাম আমার তো আর সুযোগ নাই এছাড়া। তখন উনি যখন বেরিয়ে যাচ্ছে এক সাইড দিয়ে ওই পকেট গেট মতো, ওইখানে আমি চেয়ার থেকে উঠে পকেট গেটের সামনে যে দাঁড়ালাম, বললাম স্যার আমার কথা না শুনলে আমি এখান থেকে যাবো না, আমার কথা আপনাকে শুনতেই হবে। আমি আজ 10-15 দিন ধরে এখানে ঢাকা শহরে আমার থাকার জায়গা নেই, আমার এই অবস্থায় আমি আছি, আমি শুধু আপনার সাথে একটু কথা বলবো বলে। তখন উনি আর কি বললো আচ্ছা আচ্ছা আপনি বসেন বসেন, আমি শুনছি। তখন আর কি উনি আমার কথাগুলো শুনলো এবং বদিউজ্জামান ভাইকে দায়িত্ব দিয়ে দিল, বললো মানে ইসের সাথে আফগানিস্তানের সাথে যত রকম করা লাগে আপনি করেন, যোগাযোগ করেন, আর মাঝে মধ্যে আমরা দেখি সরকারকে একটা চিঠি দেবো, যাতে তারা এই ব্যবস্থাটা কীভাবে করা যায় সে ব্যাপারে একটু আলোচনা করে। তো সেইভাবে আর কি ওনারা থেকে আর কি করছিল। তারপরেও মানে আসলে এটা তো অনেক হয়ে গেছিলো, ব্যাপারটা অনেক জটিল হয়ে গেছিলো। একটা টাইমে মানে পররাষ্ট্র অধিদপ্তর থেকেও আমাকে মানে বলছে যে হয়তো সম্ভব না, কারণ ওরা যা চায় সেটা দেওয়া সম্ভব না। তারপরেও আমি বললাম যেহেতু মানুষটা বেঁচে আছে একটা ব্যবস্থা করতেই হবে। একটা নেগোসিয়েশনের মাধ্যমে তারা, আমার তো মনে হয় তার টাকাই চায়, আমার কাছে যতদূর মনে হয়েছে। কিন্তু এদিকে ওদের যে প্রতিষ্ঠান তারা বলে না টাকা চায় না, আমার কথা সেখানে কোনো গুরুত্ব থাকে না। আমি ওদের সাথে বার্গেনিং করি, টাকা চায় না। একটা পাগলকে বললেও তো সে বিশ্বাস করবে না যে টাকা চায় না, তাহলে কেন ওকে আটকায়? ও তো এমন কোনো কাজ করে নাই ওরা অকারণে আটকায় রাখবে, নিশ্চয় ওদের কোনো আছে এই কারণে ওকে আটকায় রাখছে। তখন আর কি
আমি আর কি ওদের সাথে কথা বলতাম, ওই উপদেষ্টা সচিবের সাথে কথা বলতাম, বলতাম ভাই টাকাই কিন্তু চাই, আমি যদি টাকা প্রয়োজন হয় আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে একটা করে টাকা চাইলেও, আর তখন 14-15 কোটি মানুষ ছিল, 14-15 কোটি টাকা আমার হয়ে যাবে, একটা ফকিরও একটা টাকা দিতে পারে। তা আমার ব্যবস্থাটা আপনারা শুধু করে দেন, আমার শুধু সেই লাইনটা করে দেন কীভাবে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে টাকা চাইব, আপনারা শুধু ওকে আনানোর ব্যবস্থা করে দেন। একদম লাস্ট যেদিন হলো ওকে বলে ওরা ইনকামটা শুট করে দিতে পারে, আজকেই মানে আমরা চেষ্টা করবো লাস্ট, আমি বললাম চেষ্টা করবে, আমি ছেড়ে দিলাম আল্লাহর উপরে। আমার ভিতরে তো সেই আস্থা ছিল যে ওকে বাঁচানোর চেষ্টা করলে বেঁচে ফিরে আসবে, আমি বললাম যে হ্যাঁ আপনারা চেষ্টা করেন। তা সেই দিন আর কি সন্ধ্যাবেলা বললাম একটা সংবাদ দেবো, এর আগ পর্যন্ত আপনি কাউকে জানাবেন না। আমি চুপ করে থাকলাম, মাগরিবের রক্ত চলে গেল, ঈশা রক্ত আসার পরেও কোনো সংবাদ পাইনি আমি। যখন কোনো সংবাদ পাইনি তখন আর কি ভিতরে ভিতরে অস্বস্তি লাগছিল যে কী হবে কী হবে। যাই নামাজের পাশে মোবাইল রেখে দিয়ে আমি নামাজ পড়তাম, দোয়াদুয়ি করতাম। তো 10টার দিকে, সন্ধ্যা 10টার দিকে, তাই না, ওই টাইমে আর কি ফোন আসলো, ওর যে অ্যাকাউন্টেন্ট ছিল ও ফোন করলো। তখন আমি ফোন ধরেই হ্যালো বলে এর নাম উচ্চারণ করছি, করলে তখন ওর বাস থেকে ওর অ্যাকাউন্টেন্ট বলছে ভাবি, আমি বলছি আপনি কেন, নুরুল ইসলাম কেন, সে বলছে ভাবি এই যে কথা বলেন, মানে আমার তো বুক শুকায় গেছে যে ফোন করে আমি তো আমার হাজব্যান্ডের বলা শুনতে চাই, কিন্তু ওর যে অ্যাকাউন্টেন্ট সে আর কি ফোনটা আমাকে ধরাই দিল, দিয়ে বললো ওর সাথে কথা বলেন, কিন্তু ওর আসলে তখন কথা বলার মতো শক্তি ছিল না, গলার শর্টকাট সব বসে গেছিলো, মানে ও ওই ফ্যাস ফ্যাস ফিস ফিস করে মানে কথাটা বেরোচ্ছে না, কথা বলবে বলছে কি জানি আমি একটু পরে কথা বলি, আমার খুব আমি তো পাগল হয়ে যাচ্ছি ওর সাথে কথা বলার জন্য, আমি একটু পরে কথা বলি, মানে ওর ক্ষুধা লাগছে, খাওয়ার জন্যে অপেক্ষা করছে, ওর জন্য খাবার আনছে, ওইটা ও খাবে, ওর সহ্য করার ক্ষমতা তখন আর নেই, যে এতদিন খাবার পায়নি, ওই খাবারটা সামনে করে পাইছে, ওই খাবারটাও খাবে, তারপরেও কথা বলবে সবার সাথে। তারপরে ওরা ওখানে খাবার টাবার খাওয়ানোর পরে আস্তে আস্তে দেখলাম ওর একটা মানুষের শরীরে শক্তি আসলে তো তারপরে তো সে কথা বলবে, তারপর দেখি আস্তে আস্তে তার গলার স্বর স্বাভাবিক হয়েছে।